স্যার এই পর্যায়ে জানতে চাচ্ছি, শরীর সচল রাখতে তো আসলে ব্যায়াম এবং ফিজিওথেরাপির গুরুত্ব অনেক। ডায়াবেটিস রোগীদের জন্য আসলে ব্যায়াম এবং ফিজিওথেরাপি কতটুকু গুরুত্বপূর্ণ? অনেক ধন্যবাদ। আসলে ডায়াবেটিস রোগীদের জন্য এক্সারসাইজ মানে আমরা ৩টা ডির কথা বলি, ড্রাগ, ডিসিপ্লিন এবং ডায়েট মেইনটেইনের পাশাপাশি এক্সারসাইজটা ডায়াবেটিস রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে কি হয় এক্সারসাইজের মাধ্যমে? আমাদের মূলত ডায়াবেটিস যে কারণে হয় যে আমাদের অগ্ন্যাশয় নামে একটা অর্গান আছে যেটাকে বাংলা মানে ইংরেজিতে প্যানক্রিয়াস বলে। প্যানক্রিয়াস থেকে কিছু হরমোন সিক্রেশন হয় যেটা আমাদের ইনসুলিন নামে আমাদের শরীরে যে কার্বোহাইড্রেট বা আমরা অন্য যে খাবারগুলো খাচ্ছি সেখান থেকে গ্লুকোজ হয়, গ্লুকোজ থেকে সেটা এনার্জিতে পরিণত করতে এই ইনসুলিনের প্রয়োজন। তো যখন এই বেটা সেল যখন সিক্রেশনটা কমে যায় প্যানক্রিয়াস থেকে তখন মূলত আমরা ডায়াবেটিসে আক্রান্ত হই। তো এই বেটা সেলগুলোকে স্টিমুলেট করার জন্য আসলে এক্সারসাইজ খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন আমরা হাঁটা শুরু করি, প্রথম ৫ থেকে ৭ মিনিট বা ১০ মিনিট আমাদের শরীরের যে ব্লাড সার্কুলেশনগুলো বাড়ে, অন্যান্য যে সমস্যা ইয়েগুলো শুরু হয়, এর পাশাপাশি আধা ঘন্টা বা ৪০ মিনিট পর্যন্ত যদি একাধারে আমরা হাঁটি, তখন এই বেটা সেল থেকে ইনসুলিন সিক্রেশনটা বেড়ে যায়। তখন আমাদের মেটাবলিজমটা বাড়ে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এই জন্য এটা ডায়াবেটিসের রোগীর জন্য হাঁটাটা একটা গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা বলা যায়। এর পাশাপাশি তো সে ওষুধ খাবে, অন্যান্য খাবার নিয়ন্ত্রণ করবে। ঠিক তেমনই ফিজিওথেরাপি ডায়াবেটিস রোগীদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। কেন আশীর্বাদ স্বরূপ? যে ডায়াবেটিস রোগীদের এমনিতেই আমরা শুনেছি যে তাদের ডায়াবেটিস নিউরোপ্যাথি ডেভেলপ করে, যে তাদের কিডনি জনিত সমস্যা তৈরি হয় ডায়াবেটিস রোগীদের যদি নিয়ন্ত্রণে ডায়াবেটিস না থাকে। সেক্ষেত্রে তাদের বিভিন্ন আর্থ্রাইটিস বা পেইন বা এগুলোকে সলিউশনের জন্য পেইন কিলার বা ব্যথানাশক ওষুধগুলোকে অ্যাভয়েড করতে হয়। সেক্ষেত্রে ফিজিওথেরাপি তাদের পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবেই তাদের এই ব্যথাগুলো কমাতে সাহায্য করে। যেমন আমরা আলোচনার শুরুতেই বলেছি, তাদের অনেক সময় ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, শোল্ডার জয়েন্টে ব্যথা নিয়ে তারা ভুগে থাকেন। তখন এই ব্যথাগুলো নিরসনে ফিজিওথেরাপি মাধ্যমে সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াবিহীনভাবেই আমরা এই ব্যথাগুলো কমাতে পারি। সাথে তার কিডনি বা অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্যার, যদি রক্তে শর্করা নিয়ন্ত্রিত থাকে, তাতেই কি আসলে জয়েন্টে ব্যথা কমে যায়? আসলে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকে, যেটা আপনি বলছেন শর্করা নিয়ন্ত্রণে থাকে, তাহলে একটা সে সুস্থ স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করে। সেক্ষেত্রে তার জটিলতাগুলো কমে আসে। যেমন একটা সুস্থ স্বাভাবিক মানুষের আমাদের অন্যান্য ডিজিজ হতে পারে, তার হয়তো আর্থ্রাইটিস হতে পারে, তার হয়তো বয়সজনিত ডিজেনারেটিভ চেঞ্জগুলো তো আমাদের সবারই বেঁচে থাকলে যেমন বার্ধক্য আসবেই, তেমন হাড় বা জয়েন্টের কিছু ক্ষয়রোগ তৈরি হবে। তো সেটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া। তো ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকলে এই সমস্যাগুলো অন্য সাধারণ মানুষের মতোই হবে। তার জন্য এক্সট্রা ঝুঁকি বা বেশি হওয়ার চান্সটা অনেকাংশেই কমে যাবে। স্যার, অনেকেই জানতে চান আসলে খাদ্যাভ্যাসের মাধ্যমে ডায়াবেটিস জনিত জয়েন্টে ব্যথা কমানো যায় কিনা। যদি সেটা সম্ভব হয় তাহলে আসলে কোন কোন খাবারগুলো বেশি উপকারী? ধন্যবাদ। আসলে ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়েট যেটাকে আমরা বলি, এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে যেমন তাদের একজন ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আমরা বলি যে খাদ্য তালিকাটা করে নেওয়া এবং সেই খাবার তালিকায় যে তার ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলোকে আমরা রাখতে বলি। বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তি রয়েছে, যাদের এমনিতেই বয়সের সাথে আমাদের এই ডিজেনারেটিভ চেঞ্জগুলো, অস্টিওআর্থ্রাইটিসগুলো ডেভেলপ করে। সেক্ষেত্রে আমরা বলি যেমন ছোট মাছ কাটা সহ খাবেন, ডিমের সাদা অংশ, হলুদ ফলমূল, শাকসবজি, এগুলো খাদ্য তালিকায় রাখা, দুধ, টক দই, যেগুলো আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। এছাড়া সূর্যের আলোর উপস্থিতিতে যাওয়া আধা ঘন্টা বা ৪০ মিনিট আমরা বলি সপ্তাহে ৩ দিন, যেটা আমাদের ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, সাথে সাথে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা বাড়ায় এবং শরীর মানে আমাদের বোনসগুলোকে স্ট্রং রাখে, জয়েন্টগুলোকে ভালো রাখে।